والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا آنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون আমি ক্যামেরাম্যানদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে টেলিভিশনের ক্যামেরার যারা দায়িত্বে আছেন আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং ফটো সাংবাদিকবৃন্দ আমরা বসার জায়গাটা আগে ঠিক করি, তারপরে আপনারা আপনাদের জায়গা থেকে প্রয়োজনে ছবি আপনারা তুলবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের আপসীন নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি ক্যামেরাম্যান ভাইদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা আপনাদের জায়গায় আপনারা যাবেন। আমাদের কাজের সুবিধার্থে আমি সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ আমরা সহযোগিতা কামনা করছি। আমি অনুরোধ করছি আপনারা দয়া করে আপনাদের জায়গাতে বসবেন। আমরা এখনই আমাদের প্রোগ্রামটি শুরু করব। আমি অনুরোধ করছি আমি ক্যামেরা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা আমাদের এই জায়গাটি ছেড়ে দিবেন। আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করব। আমি সকলকে অনুরোধ করছি আমাদের যারা হ্যালো প্রিয় নেতৃবৃন্দ, আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই
দোয়া মাহফিল এবং ইফতারের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিল আমি আনুষ্ঠানিকভাবে শুরু করছি। প্রথমেই কোরআন থেকে তালাওয়াত করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেনকে কোরআন থেকে তালাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইরশাদ হচ্ছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হে রাজ্যের অধিপতি, আপনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন, যাকে ইচ্ছা তার থেকে রাজ্য কেড়ে নেন, যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন, যাকে ইচ্ছা তাকে আপনি অপমানিত করেন। সবকিছু আপনার হাতে নিহিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আমি প্রথমেই আজকের এই বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকের এই ইফতার এবং দোয়া মাহফিল, আজকের ইফতার এবং দোয়া মাহফিলের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসীন নেতৃত্ব, আমাদের সকলের অভিভাবক, যার নেতৃত্বে এই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার মহান ঘোষক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, যোগ্য উত্তরসূরি, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান আজকের প্রধান অতিথি। আমি শুরুতেই সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি, স্বাগত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব, আজকের সভার সভাপতি, সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের দলের যারা আছে তারা পিছনে গিয়ে বসবেন। আমরা আজকে মনে রাখতে হবে, আমরা হোস্ট, অন্যান্য দলের নেতৃবৃন্দ আমাদের গেস্ট, আমরা গেস্টদেরকে সর্বোচ্চ সম্মান করব।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনের রূপকার জনাব তারেক রহমান, এখানে উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইফতারের আয়োজনে খুব বেশি কথা বলার কিছু নেই। রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার দলের পক্ষ থেকে, আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আজকে আমরা একটা অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি। একটা মুক্ত পরিবেশে আজকে যদিও আমরা এই ইফতারের আয়োজন করতে সক্ষম হয়েছি, কিন্তু আমরা এখনো আমাদের গণতন্ত্রে যে ফিরে যাওয়ার সেই পথ সম্পর্কে আমরা খুব পরিষ্কার কোনো দিশা খুঁজে পাচ্ছি না। আজকে বাংলাদেশে মানুষের যে আকাঙ্ক্ষা, 15 বছরের সংগ্রাম গণতন্ত্রের জন্য এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটি হচ্ছে একটা সত্যিকারী একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে হলে অতীতে যেমন আমাদের একটি ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে উঠেছিল, ঠিক এখনো সেই দৃঢ় ঐক্য অত্যন্ত প্রয়োজন। এখন প্রয়োজন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্যাগুলোকে নিরসন করা। একটা প্রশ্ন খুব সহজেই সামনে এসে দাঁড়াবে। আজকে যে সংস্কারের প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলো নিঃসন্দেহে আমরা অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতেই দেখি। কারণ আমাদের দলই 2022 সালে আমরা এই রাষ্ট্র সংস্কারের যে রূপকারের যে আমরা 31 দফা দিয়েছিলাম, আমাদের সমস্ত সঙ্গী যারা ছিলেন রাজনৈতিক দলগুলোর, যাদের সঙ্গে আমরা লড়াই করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা 31 দফা প্রণয়ন করেছিলাম, জনগণের সামনে উপস্থাপন করেছিলাম। সেই সময় আমরা পরিষ্কার করে বলেছিলাম যে আমরা যদি জনগণের দ্বারা কখনো নির্বাচিত হই, তো নির্বাচিত হওয়ার পরে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, যে জাতীয় সরকার এই 31 দফাকে বাস্তবায়িত করবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 6টি কমিশন তৈরি করেছেন। 6টি কমিশনের মধ্যে 13 একটি সংবিধান কমিশন রয়েছে, যে সংবিধান কমিশন সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে। আমার মনে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে এটা পৌঁছে গেছে। নির্বাচন সংক্রান্ত তারাও সংস্কার দিয়েছেন, সেটাও পৌঁছে গেছে। আপনারা নিশ্চয়ই তা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, দেখবেন, পরীক্ষা করবেন এবং এই বাংলাদেশের জাতির জন্য যেটা প্রয়োজন, বাংলাদেশের মানুষের জাতির ইতিহাস, তার কৃষ্টি, তার ঐতিহ্য, তার 71-এর মুক্তিযুদ্ধ, সব কিছুগুলোকে নিয়েই যেন আমরা আমাদের সামনের দিকে এগোতে পারি, এটাই হওয়া উচিত আমাদের সকলের লক্ষ্য। আজকে এই কথাগুলো আমি আপনাদের সামনে এই জন্য তুললাম যে আজকে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কথা উঠছে, যেগুলো আমাদের মধ্যে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্য আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি, দ্রুত নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি এই জন্য, কিন্তু ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট আমরা তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কিভাবে হবে, কিরূপে হবে। আমি আশা করব আজকের এই ইফতার মাহফিলে আপনারা যারা এসেছেন আমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই এখানে আমাদের আতিথেয়তা গ্রহণ করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম।
এ পর্যায়ে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি নাগরিক ঐক্য পার্টির আহ্বায়ক সভাপতি আমাদের সকলের প্রিয় ডাকসুর সাবেক ভিপি বিশিষ্ট রাজনৈতিকবিদ ব্যক্তিত্ব মাহবুবুর রহমান মান্নাকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাহমুদুর রহমান মান্না ভাইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। জনাব সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, নেতৃবৃন্দ, সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ফখরুল ভাইয়ের কথা মতো বলি, রোজার মাস, খুব বিস্তারিত রাজনৈতিক কথা তো বলার সুযোগ নেই। শুরুতেই রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আর একেবারে স্পষ্ট করে যদি এই সময়ের রাজনীতির কথা বলতে হয়, তাহলে আমাদেরকে সংস্কারের কথা বলতে হবে। ফখরুল ভাই বললেন 166টা প্রশ্ন দেওয়া হয়েছে। এটা এক ধরনের এমসিকিউ পদ্ধতি, চাইলেই একদিনের মধ্যে জবাব দেওয়া যায় না, পড়ে বুঝে তারপরে বলতে হয়। তবে যে প্রশ্নটা উঠেছে, এই 166 জনের মধ্যে কেটে ছেটে সংস্কার ছোট করবার সুযোগ নাই। আবার বড় মানে যদি 166 হয়, তাহলে ওটা বড়। আমি এরকম করে বুঝি, সংস্কার যা আমাদের জন্য এখন প্রয়োজন সেটা করতে হবে। প্রয়োজন গণতন্ত্রের, প্রয়োজন একটা গ্রহণযোগ্য নির্বাচনের। সবাই খুব খুশি মনে ভোট দিতে পারবে, সবাই যেরকম ভোট দেবে সেরকম করেই গণনা হবে এবং সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে যারা জিতবেন তারা সরকার গঠন করবেন। কে জিতবেন ক্ষমতায়, কে যাবেন আমি জানি না, আমি যাব এরকম আশা করি না। কিন্তু ফখরুল ভাই যদি যায়, আমার যে মন খারাপ হবে সেরকম না। অন্য যে কেউ যদি যায় তাও আপত্তি করবার কারণ নেই। গণতন্ত্র মানেই এরকম যে ভিন্ন মতের মানুষকেও আপনি সহ্য করবেন। আমি চাই এই রোজার মাসে সবার মধ্যে সংযম হোক, ধৈর্য হোক। নিজের কথা বলেন, অন্যের কথা শোনেন। নিজের কথা বলেন, অন্যে যাতে কথা বলতে পারে সেই রকম কথা বলবার পক্ষে পরিবেশ তৈরি করবার জন্য কাজ করেন। গা জড়ি চলবে না। নিজের শক্তি প্রতিষ্ঠায় ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবেন না। নিজের বিরাট বপু দেখিয়ে এলাকায় অন্য জায়গায় প্রভুত্ব বিস্তার করবেন, ওই রাজনীতি এখন চলবে না। রোজার শিক্ষাই বলেন আর এই মহান গণঅভ্যুত্থানের শিক্ষাই বলেন, সবাই মিলে আমাদেরকে এই শিক্ষা দেয়, আমাদেরকে একটা দেশ গড়তে হবে, নতুন দেশ, নতুন বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের কল্যাণের বাংলাদেশ। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, আজকে অত্যন্ত বিদগ্ধজন যারা এখানে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানের ব্যাপারে আমি 1 মিনিট একটু কথা বলতে চাই। আমরা জানি রোজা হচ্ছে অনেক মাল্টিপল হইতে ফজিলত লাভের মাস। এই রমজান রোজার মাসেই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই রমজান মাসেই ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল সেটা নাজিল করা হয়েছে। মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত সেটাই রমজান মাসে নাজিল করা হয়েছে। দাউদ আলাইহিস সালামের উপরে আসমানি কিতাব জাবুর এই রমজান মাসেই নাজিল করা হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে কতগুলো সহিফা নাজিল করা হয়েছে সেটাই রমজান মাসে নাজিল করা হয়েছে। এর দ্বারা এটা বোঝা যায় সমস্ত আসমানি মেসেজ এবং আসমানি যে কিতাব সবগুলো নাজিলের মাস হচ্ছে এই মাহে রমজান এবং সেই জন্যই এই রমজানের অনেক গুরুত্ব। রমজান মাসে একটি দিন আছে, সেটি হচ্ছে শবে কদরের রাত, যেটাকে 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এই শবে কদরের রাতে কি করতে হবে আল্লাহ রাসূল ইসলামকে তার স্ত্রী হযরত আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাতে, এত পবিত্রময় রাতে আমি কি করব? আল্লাহ রাসূল এটা বলেননি তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো, উনি এটা বলেননি তুমি 500 বার আলহামদুলিল্লাহ পড়ো, উনি এটা বলেননি এতগুলো সুন্নত নামাজ তুমি পড়ো, সারা রাত কোরআন অধ্যয়ন করো, এটা করলে সওয়াব আছে, কিন্তু এর একটিও বলেননি। উনি কি বলেছেন? উনি একটি ছোট দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তো আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন এবং আমাকে ক্ষমা করে দিন। আমি এটা বোঝানোর জন্য বলেছি যে আমাদের সমস্ত কৃতকর্মের জন্য আমরা তখনই পুরস্কৃত হতে পারবো বা নিষ্কৃতি লাভ করতে পারবো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন। এই ক্ষমা চাওয়ার কবুলিয়তের উত্তম মাস হচ্ছে এই মাহে রমজান। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ একটি পরীক্ষার মাঝে অগ্রসর হচ্ছে। আমরা 5 আগস্টে যে একটি বিশাল সফলতা পেয়েছিলাম তার মূল ছিল সকল শ্রেণীর মানুষের ঐক্য। আমরা কতিপয় বিষয়ে সকলেই একসাথে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেখানে রাজনীতি দল যেমন ছিল, সাধারণ মানুষও ছিল। আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন প্রায়োরিটি সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমি 4টি পয়েন্টে জাতীয় ঐক্যের জন্য সকলের কাছে সুনির্বন্ধ অনুরোধ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। 1, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এখানে কোনো আপোষ হবে না। 2, একটি টেকসই গণতন্ত্র, সাস্টেনেবল ডেমোক্রেসি, এটা নানা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিতে না, এখানেও আমাদের কোনো সৌজন্য দেখানোর কোনো সুযোগ। 3, একটি ফেয়ার ইলেকশন, যার কারণে বাংলাদেশ আজকে এই দুরবস্থার ভিতরে পতিত হয়েছিল। ফেয়ার ইলেকশন বলতে যা বোঝায় সবটাকে, যেটা মান্না ভাই একটু উল্লেখ করেছিলেন। 4, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। একটি মানুষ যদি 230-35 বিলিয়ন টাকা
আমাদের দেশ থেকে লুট করে নিয়ে যায়, তাহলে এই দেশে ডেভেলপমেন্ট আর কোনো সুযোগ নেই। সুতরাং এখানে ঐক্যবদ্ধ হইতে হবে, নো করাপশন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। এরকম এডুকেটেড, এনলাইটেড, সম্মিলিতভাবে সোসাইটি যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, ষড়যন্ত্রের সাহসও করবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ডিকেডস এই দেশে পতিত স্বৈরাচার এবং পতিত লুটেরা বাংলাদেশে আর মাথা উঁচু করার কোনো সুযোগ পাবে না, সাহস পাবে না, এবং সেরকম ষড়যন্ত্রের কোনো সম্ভাবনা থাকবে না, সফল হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকের এই ইফতার মাহফিলে যারা উপস্থিত আছেন সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই এখানে সমবেত হয়েছি ইফতারকে উদ্দেশ্য করে হলেও এর একটি রাজনৈতিক একটি গুরুত্ব রয়েছে। আমরা সবসময় একটা বাংলাদেশ কামনা করেছি, প্রত্যাশা করেছি, যেখানে রাজনৈতিক শক্তিগুলো তাদের মধ্যে মতপার্থক্য থাকবে, নীতিগত পার্থক্য থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু তারা আমরা সবাই একসাথে বসতে পারবো, আলোচনা করতে পারবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। যখনই রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ বা বসার মতো পরিবেশ আসলে দেশে থাকে না, রাজনৈতিক নেতৃত্বের ভিতরে যদি অনৈক্য তৈরি হয়, সেখানেই অরাজনৈতিক শক্তিগুলো কিন্তু আসলে সুযোগ সন্ধানী হয়ে ওঠে। এবং বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন সময় এটা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এখনো যে ফ্যাসিবাদী শক্তি তার যে সমর্থিত নানান ধরনের দোসর সমাজের নানান জায়গায় রয়ে গিয়েছে। এবং আমরা যেটা বলেছি এই আন্দোলনের সময়ও, যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার একটা সিস্টেমটাকে আমাদেরকে বদলাইতে হবে, এবং আগামীর বাংলাদেশ নেতৃত্বে যাদের হাতেই যাক না কেন, সে একটা পরিবর্তিত ব্যবস্থার প্রতি সবার সেই কমিটমেন্টটা প্রয়োজন। তো আমরা মনে করি যে বাংলাদেশের এখন যে পরিবেশ পরিস্থিতি রয়েছে, আমাদের মধ্যে সেই রাজনৈতিক ঐক্যটা থাকবে। এবং কারণ আমি আগেও যেটা বললাম, রাজনৈতিক ঐক্যের অভাব হলে সেখানে অরাজনৈতিক শক্তি, এবং আমরা জানি যে আমাদের সামরিক বেসামরিক আমলাতন্ত্র রয়েছে, আমাদের লুটেরা মাফিয়ারা রয়েছে, এবং বৈদেশিক ষড়যন্ত্রকারী বিভিন্ন পরাশক্তি রয়েছে। এবং বাংলাদেশে দীর্ঘদিন নতজানু পররাষ্ট্রনীতির আন্ডারে বাংলাদেশকে রাখার চেষ্টা করেছে বিগত সরকার। তো আমরা সামনের বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, সেটাই আমাদের প্রত্যাশা। তো সেই জায়গায় অবশ্যই যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখেই কাজ করবে। এবং জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল, এবং গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণরাই আমরা এই দলটা পরিচালনা করছি, নেতৃত্ব দিচ্ছি। সেই জায়গায় বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিল, এই অভ্যুত্থানে সরাসরিভাবে সহায়তা করেছে, অংশগ্রহণ করেছে, তারাও আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, স্বাগতম জানিয়েছে, নানাভাবে আমাদেরকে সহযোগিতা করছে একটি নতুন রাজনৈতিক দল গড়ে উঠতে। সেই জায়গাতেও আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিএনপি সহ
বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে আমাদের যেই মুজিববাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, সেই লড়াইয়ের স্পিরিটটাকে আমরা ধারণ করব। এবং একটি কথা বলা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন, আমি মনে করি যে ইনক্লুসিভ ইলেকশন হওয়ার মতো, বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যেই সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না এবং একটা বিচার প্রক্রিয়া যখন চলমান আছে, বিচারের আগে তো সেই প্রশ্নটিই আসে না। তো আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সেই আহ্বানটা আমরা রাখবো যে এই বিষয়েও যাতে আমরা একটা রাজনৈতিক কনসেনসাসে, ঐক্যমতে আসতে পারি। আমি আবারও আজকের এই ইফতার আয়োজনের জন্য এবং জাতীয় নাগরিক পার্টিকে আমন্ত্রণ জানার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আমাদের সাথে ভার্চুয়ালি দেশের বাইরে থেকে যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের সামনে বিএনপির সংগ্রামী মহাসচিব, যার নেতৃত্বে দেশ থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। পুরো বাংলাদেশি এই ছোট্ট রুমের মধ্যে এখানে আছে। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের একটা ব্যাপক মাত্রার আলাপ আলোচনা আমরা করছি, কিন্তু নিশ্চয়ই এখানে যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তারা সবাই ওয়াকিবহাল আছেন। অনেকগুলো দলের আলাপ আলোচনার ভিত্তিতেই হয়তো এক্সপোজারটা বিএনপি করেছে, কিন্তু সকলের মতামত নিয়ে এবং সকলের সিদ্ধান্তের আলোকেই বিএনপি প্রথমে 10 দফা, সেখান থেকে 27 দফা এবং সর্বশেষ 31 দফা রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা বিএনপি ক্ষমতার বাইরে থেকেই অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে দিয়েছে। এবং নির্বাচনের পূর্বেই, ফ্যাসিবাদ হটানোর পূর্বেই বিএনপির পক্ষ থেকে আগাম জাতীয় সরকার ঘোষণা, এই সংকটের রাষ্ট্রকে উত্তরণের জন্য একটা ঘোষণা ছিল, যার মধ্যে দিয়ে বিএনপি এই জুলাই গণ অভ্যুত্থানটা, এটা আমরা সকলেই জানি, একটা ছাত্র আন্দোলনকে কেন্দ্র হলেও এর প্রেক্ষাপটটা গত 16 বছর ধরেই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। সেখানে বিএনপি যদি এই জাতীয় ঐক্যের জায়গাটা তৈরি করতে না পারত, তাহলে হয়তো এই গণ অভ্যুত্থানটা কবে হতো সেটা বলা মুশকিল হতো। বিএনপির এই সংগঠিত জাতীয় ঐক্যের রূপের ফলেই কিন্তু আমরা সকলে সম্মিলিতভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াতে পেরেছি। তো আজকে দেশে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে কিংবা রাষ্ট্র সংস্কার নিয়ে আমি মনে করি অহেতুক বিতর্ক এবং বিভাজন হচ্ছে, এইটাকে কমিয়ে আনার জন্য বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে ভূমিকা নিতে পারে। সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে বিধায়ী সরকার স্মুথলি যতটুকু রাষ্ট্র পরিচালনা করতে পারছে। সংস্কারের প্রশ্নেও বিএনপিকে আমি মনে করি একটা ভূমিকা নিতে হবে। কোন কোন জায়গায় বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্য তৈরি করা যায়। সরকার অনেক ক্ষেত্রে পারছে না, সেই বিভাজনটা আমরা দেখছি যে সরকারের উপদেষ্টাদের বক্তব্য এবং সরকারের কিছু পক্ষপাতমূলক আচরণের কারণে কিছুটা বিভাজন তৈরি হচ্ছে। বাংলাদেশের বর্তমান বিশেষ করে প্রেক্ষাপট এবং ভূ রাজনীতিতে আমরা সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা প্রধান, তার বক্তব্য আপনারা অনেকেই বলছেন এটা ইন্ডিয়া থেকে দিয়েছে তাই একটা খুব গুরুত্ব পাচ্ছে, কিংবা এটা একটা প্ল্যান কোশ্চেন,
এটা একটা হেডলাইন সাংবাদিকদের তারা প্রি প্ল্যান করেছে, কিন্তু এই বক্তব্য কিন্তু 9/11-এর ওয়ার অ্যান্ড টেররের মতো আমি পশ্চিমাদের একটা ন্যারেটিভ যে বাংলাদেশকে ঘিরে ইন্ডিয়া তৈরি করেছিল এবং সেটা পশ্চিমাদের আপনার গিলিয়েছিল, সেই পুরানো ন্যারেটিভের ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে বিএনপির এখানে বড় রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, এখনো সরকারকে সুপরামর্শ দেওয়ার এবং সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে আমি মনে করি তারা ভূমিকা নিতে পারবে। তাই আমার মনে হয় যে নির্বাচন যত দেরিতে হবে সংকটতর তত ঘনীভূত হবে, এবং নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত ডালপালা মেলবে। নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেক ধরনের ফায়দা নেওয়ার রাস্তা খোঁজা। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা নির্বাচনের প্রশ্নে বিএনপির আমার মনে হয় যে ঐক্যমতের দিকে যাওয়াটা দরকার। আজকের এই প্রোগ্রামে সকলের মাঝে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা বিএনপির চেয়ারম্যান এবং আজকের যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতেও রাষ্ট্র সংস্কার জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে বিএনপির যে কোনো ইতিবাচক সিদ্ধান্তের সাথে আমরা আছি। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দারকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিল এবং আলোচনা সভার সভাপতি এবং বিশেষ অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সম্মানিত নেতৃবৃন্দ, রোজাদার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে মিলিত হয়েছি পবিত্র রমজানের শেষার্ধে, এমন একটা সময়ে যখন দেশ এবং জাতি একটা গভীর সংকটে নিমজ্জিত। এবারের রমজান এবং আসন্ন ঈদ জাতির সামনে একটি সওগাত নিয়ে এসেছে, সেটা হচ্ছে এই দেশ এবং জাতি যেন একটা নির্বাচিত সরকার অচিরেই অবিলম্বে প্রতিষ্ঠিত করতে পারে, সেটাই প্রধান বাণী। আমরা দেখেছি যে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে এদেশের জনগণ, এদেশের তরুণ সমাজ, এদেশের ছাত্র শ্রমিক মেহনতি জনগণ একটা স্বৈরাচারী সরকারকে উৎখাত করে, ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে গণতন্ত্রের সূচনা করেছেন। আজও তার পরিপূর্ণভাবে ঈপ্সিত লক্ষ্যে উপনীত হতে পারেনি, এবং দুর্ভাগ্যের বিষয় তারই মধ্যে আবার নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র। আমি আমার বক্তব্য সংক্ষেপে এইটুকু বলেই শেষ করতে চাই। আমরা আমাদের এই সংগ্রামকে ইনশাআল্লাহ তার ঈপ্সিত লক্ষ্যে চূড়ান্ত পরিণতিতে, তার লজিক্যাল কালমিনেশনে আমরা উপনীত করব। আজ এই হোক এই ইফতার মাহফিলে পরম করুণাময় আল্লাহ পাক পরওয়ারদিগারের কাছে আমাদের প্রার্থনা, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক জনাব জুনায়েদ সাকিকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আজকের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন
জাতীয় স্থায়ী কমিটি সদস্যবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। সবাই রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। আমি সংক্ষেপে আমিও দু একটি কথা বলি। একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে এবং এই বিষয়টি লড়াইয়ের মধ্যে থেকেই সামনে এসেছিল যে একটা বৃহত্তর ঐক্য ছাড়া, জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া, একটা জাতীয় ঐক্য ছাড়া এই ফ্যাসিবাদকে পরাজিত করা যাবে না। সেই জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, যার যার অবস্থান থেকে লড়াই হয়েছে, যুগপৎ ধারায় লড়াই হয়েছে, যারা পেরেছেন জোটগতভাবে লড়াই করেছেন এবং কেবল আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে হয়েছি একটা ফ্যাসিস্ট শাসককে ক্ষমতা থেকে সরাতেই নয়, বাংলাদেশের জনগণের সামনে বিদ্যমান ব্যবস্থা বদলের একটা স্বপ্ন এই লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল। যুগপৎ আন্দোলনে 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কর্মসূচি সামনে এসেছিল এবং সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা জুলাই গণ অভ্যুত্থান দেখেছি, যেখানে আমাদের ছাত্র সমাজ, আমাদের তরুণরা একটা অগ্রণী ভূমিকার জায়গায় এসছে এবং সেই লড়াইয়ে সারা বাংলাদেশের মানুষ, নারী পুরুষ, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, ছাত্র তরুণ যুবা শ্রমজীবী মানুষ সকলেই, এমনকি শিশুরা পর্যন্ত, বয়োবৃদ্ধরা সকলেই শহীদ হয়েছেন। শাহাদাতের তালিকা, আহতের তালিকা দেখলে এটা পরিষ্কারভাবে বোঝা যায় একটা নতুন জাতীয় জাগরণ ঘটেছে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। অভ্যুত্থান একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে আমাদের দেশের সামনে, আমাদের দেশের পুরো ভবিষ্যতের সামনে। আজকে সেই ডাক আমাদের সকলকেই শুনতে হবে, মানুষ কি চায়। এবং বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সামনে জনগণের এই যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করার একটা চ্যালেঞ্জ হাজির হয়েছে। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষা 31 দফারও ছাড়িয়ে গিয়ে আরো সুসংহত, ক্ষমতার ভারসাম্য সম্পন্ন, সত্যিকার একটা জবাবদিহির বাংলাদেশ। এই জবাবদিহির বাংলাদেশ তৈরির জন্য কিভাবে আমরা এই আশু চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব, সম্মিলিতভাবে আমরা সেই ভূমিকা রাখতে পারবো, সেটাই আমাদের সামনে এখন কর্তব্য। আমরা শুরু থেকে 5ই আগস্টের পর থেকে বলেছি, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা এই গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ পর্বে এটা হচ্ছে আমাদের পদ্ধতিগত দিক। এই পদ্ধতি, যেহেতু এই অভ্যুত্থান একটা সামষ্টিক অভ্যুত্থান ছিল, যেহেতু এই অভ্যুত্থান আমাদের তরুণদের সাথে সাথে রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, সমস্ত সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে হয়েছে, কাজেই ন্যূনতম জাতীয় ঐক্যমত্য এই অভ্যুত্থানই পদ্ধতি আকারে আমাদের রাজনৈতিক উত্তরণ পর্বের জন্য আমাদের সামনে পথ নির্দেশক হিসেবে হাজির হয়েছে। এই ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্যেই আমাদের সমস্ত মতপার্থক্যকে নিরসন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিনির্মাণ করতে আমরা সক্ষম হব, সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে আবারও সালাম, ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি এলডিপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানুল মুবারক। আমরা স্ক্রিনের মাধ্যমে দেখছি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের কথা শুনছেন। আমাদের পক্ষ থেকে অ্যাক্টিং চেয়ারম্যানকেও শুভেচ্ছা, বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন
বিএনপির মহাসচিব, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের প্রাপ্তির এবং আমাদের চাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। বর্তমানে আমরা অনেক কিছু চাই, অনেক কিছু পেতে চাই, অনেক কিছু আমাদের আশা আকাঙ্ক্ষা, কিন্তু বর্তমান সরকার কতদূর দিতে পারবে, কতদূর তাদের দেওয়া সম্ভব, এই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে। জাতি একটি কঠিন সময় পার করছে, সেটা হলো সংস্কার এবং নির্বাচন। কতদূর সংস্কার করা প্রয়োজন এবং কখন নির্বাচন করা প্রয়োজন, এবার নির্বাচন সম্বন্ধে প্রধান উপদেষ্টা মহোদয় একটা স্পষ্ট ধারণা দিয়েছেন। আমরা আশা করি এটাকেই উদ্দেশ্য করে তিনি বাকি কর্মসূচিও দেবেন। তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আমরা যদি ধরেই নিই নির্বাচন ডিসেম্বরে হবে, তাহলে তার এই বক্তব্যটা সঠিক রেখে নির্বাচন কমিশনের উচিত হবে শিডিউলগুলি ডিক্লেয়ার করা যথাসময়ে। তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমে পড়বে, প্রস্তুতি গ্রহণ করবে। বিভিন্ন জায়গায় যে অশান্তি, অবিশ্বাস, বিশৃঙ্খলা কাজ করছে, এগুলি অনেকাংশে হ্রাস পাবে। আমি আশা করব সবাইকে একটা জিনিস অনুধাবন করার জন্য, দেশটা আমাদের, ভারতের দালালি করে কোনো লাভ হবে না। আমরা বহুদিন দালালি করেছি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ভারতের পেঁয়াজও নাই, এবার ভারতের চাউলও নাই, কিন্তু বাংলাদেশ ভালো অবস্থানে আছে। সুতরাং আমাদেরকে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্ভরশীল হতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা নিতে হবে। অন্যের উপর নির্ভরশীল হয়ে আমরা যদি আগাই, আমরা আর কখনো স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না। আমাদের তরুণ নেতৃত্ব তারেক রহমান এবং অন্যান্যরা যারা আছেন, আপনাদের মধ্যে অনেক মেধা আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, প্রয়োজন আপনাদের অনেকের অভিজ্ঞতা এবং আপনাদের দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা যদি কাজে লাগান, একটা সমন্বয় করতে পারেন, এই দেশ আর পিছনের দিকে তাকাতে হবে না। আমাদের সকলের মধ্যে ঐক্য গড়ে উঠুক, দেশপ্রেম জাগ্রত হোক, তাহলে আমরা সত্যের পথে থাকবো, ন্যায়ের পথে থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের ইফতার প্রায় কাছাকাছি সময়, আমরা অনেককেই দেওয়ার ইচ্ছা ছিল বক্তব্য দেওয়ার, কিন্তু সময়ের কারণে দিতে পারি নাই। সেই জন্য দুঃখ প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। দোয়া পরিচালনা করবেন আমাদের প্রধান অতিথির বক্তব্যের পর খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মামুনুল হক, উনি দোয়া পরিচালনা করবেন। তার পূর্বে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি এই মুহূর্তে বাংলাদেশে ঐক্যের প্রতীক জনাব দেশ নায়ক তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশের পক্ষের, গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মাহফিলে অংশগ্রহণকারী সকল সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সারাদিন
কষ্ট করে রোজা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমন্ত্রণে আপনারা এই ইফতার মাহফিলে অংশ নিয়েছেন। দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং পবিত্র রামাদানের শুভেচ্ছা। রামাদানুন মোবারক। সম্মানিত অতিথিবৃন্দ, এই যে আমরা এখানে যারা আজকে একসঙ্গে ইফতারে বসেছি, আমাদের সকলের চিন্তা, আমাদের সকলের ভাবনা হয়তো একদম এক নয়। আমাদের মধ্যে ভিন্ন রাজনৈতিক চিন্তা রয়েছে, ভিন্ন দল মত দর্শন রয়েছে। তবে মতভিন্নতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সবাই একসঙ্গে বসেছি, একসঙ্গে ইফতার করবেন আপনারা সকলে। একে অপরের সঙ্গে এরই ভিতরে আমরা সৌজন্য বিনিময় করেছি। এটাই আমাদের বাংলাদেশ। এইটি আমাদের বাংলাদেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধের এক অনন্য প্রতিফলন। তবে দুঃখজনকভাবে গত ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে দেশের শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি এই সব কিছুকেই ধ্বংস করে দেয়নি, বরং বাংলাদেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণার বিষ বাষ্প, বিনষ্ট করে দেওয়া হয়েছে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন। সম্মানিত অতিথিবৃন্দ, একটি রাষ্ট্র এবং সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায়, তখনই সমাজ ব্যবস্থা অবক্ষয়গ্রস্ত, ভঙ্গুর, নিষ্ঠুর এবং অমানবিক হয়ে ওঠে। ভঙ্গুর রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা উগ্রবাদ আর চরমপন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত হয়। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাম্প্রতিক সময় হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদেরকে নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে আমাদের মা, বোন, কন্যাদের নিরাপত্তা সংকটে পড়েছে কিনা এই বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে। অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ। দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমুন্নত রাখতে চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। সম্মানিত নেতৃবৃন্দ, গণতন্ত্র, মানবাধিকার আর জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টে বীর জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পলাতক মাফিয়া চক্রের পতনের পর 7 মাস পার হয়েছে। দীর্ঘ 1.5 দশক মাফিয়া শাসন শোষণে বিপর্যস্ত বাংলাদেশ মেরামতের জন্য 7 মাস হয়তো খুব বেশি সময় নয়। তবে আগামী দিনগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম কিংবা কর্মপরিকল্পনার রূপরেখা জনগণের সামনে আরো স্পষ্ট এবং সুনির্দিষ্ট হলে জনমনে থাকা সকল সন্দেহ, সংশয়ের অবসান ঘটত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শুধুমাত্র একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি। একথা যেমন সত্য, তার চেয়েও আরো চরম সত্য হয়তো নির্বাচন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের
নির্মম পতন হয়েছিল। সুতরাং একটি নির্বাচনকে শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার বিষয় হিসেবেই বিবেচনা করার অবকাশ নেই। প্রতিটি জাতীয় নির্বাচনে জনগণ যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পান। নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার গঠিত হওয়ার সুযোগ তৈরি হয়। সর্বোপরি প্রতিটি সফল ও কার্যকর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের চুক্তি নবায়িত হয়। রাষ্ট্রের সঙ্গে জনগণের মালিকানার সম্পর্ক গভীরতর হয়। রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয় সোচ্চার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টা, এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠাকরণের যাত্রাপথ বিপদসংকুল হয়ে উঠতে বাধ্য। অপরদিকে এ ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত পলাতক মাফিয়া চক্রের দোসরদের পুনরুত্থানের পথকেই সুগম করবে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের ইফতার পার্টিতে বিভিন্ন গণতান্ত্রিক দলের যেসব নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, আপনাদের অনেকের সঙ্গেই পরামর্শ করেই রাষ্ট্র রাজনীতি মেরামতের লক্ষ্যে আজ থেকে প্রায় 2 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সামনে 31 দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিল। 31 দফা সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে বিভিন্ন স্তরের জনগণের সঙ্গে সংলাপ অব্যাহত রেখেছে। তবে আমরা আগেও বলেছি, আজও আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই 31 দফায় চূড়ান্ত নয়। এই 31 দফাতেও প্রয়োজনীয় সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে। বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে সংস্কার এবং নির্বাচন উভয়টিই প্রয়োজন। সুতরাং সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনোই প্রয়োজন নেই। রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাকে শক্তিশালী এবং কার্যকর করার উপায় শুধুমাত্র কেতাবি সংস্কারের উপরে নির্ভর করে না। রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাপনা শক্তিশালী হয় প্রতিদিনের গণতান্ত্রিক চর্চার উপরে। বিশ্বের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র এবং সরকার পরিচালনা করেন। সুতরাং রাজনীতি, রাজনীতিবিদ, রাজনৈতিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিকামী জনগণের বিচার বুদ্ধির উপরে আস্থাহীনতার প্রয়াস শেষ পর্যন্ত গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে দুর্বল এবং প্রশ্নবিদ্ধ করবে। সম্মানিত অতিথিবৃন্দ, একটি রাষ্ট্রের একটি সরকারের মেয়াদ নির্দিষ্ট, কিন্তু দেশের রাজনৈতিক নীতি কিংবা রাজনৈতিক ব্যবস্থাপনা দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী। সুতরাং রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী এবং টেকসই কার্যকর রাখতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দীর্ঘ 1.5 দশক ধরে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন জনগণ এবার নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে নিজেদের অধিকার বুঝে নিতে প্রস্তুত। সুতরাং জননিরাপত্তা নিশ্চিত এবং জনদুর্ভোগ কমানোর সকল পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, এটি গণতান্ত্রিকামী জনগণের প্রত্যাশা। সম্মানিত অতিথিবৃন্দ,
ইফতারের সময় অত্যন্ত নিকটে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্মদের জন্য একটি বৈষম্যহীন, নিরাপদ, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচিত জাতীয় সরকারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ও রাজনীতি মেরামতের কাজগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে। সেই লক্ষ্য পূরণে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয় জাতীয় সরকার গঠন করবে, যা অতীতেও আমরা জাতির সামনে কমিট করেছি। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান, গণতান্ত্রিক জনগণের প্রতি আহ্বান, বীর জনতার গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তে রঞ্জিত রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনো। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না, ইনশাল্লাহ। সবশেষে আমি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মাফিয়া পতনের আন্দোলনে সকল শহীদ এবং আহতদের জন্য এই পবিত্র ইফতার মাহফিলে আল্লাহর রহমত কামনা করছি। পরিশেষে আজকে কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন, সকলে ইনশাল্লাহ নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। এ পর্যায়ে দোয়া পরিচালনা করবেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অসুস্থ অবস্থায় রয়েছে, তার জন্য দোয়া করবেন এবং সকল শহীদের, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে দোয়া পরিচালনার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ মামুনুর হককে দোয়া পরিচালনার আহ্বান জানাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইলাহুল আলামিন, আমরা রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে আপনার হুকুমের অপেক্ষায় রয়েছি। হে আল্লাহ, আপনি আমাদের রোজাকে কবুল করেন। উপস্থিত আমরা যারা রয়েছি, আমাদের সকলের অতীতের গুনাহ খাতা মাফ করে দিন। হে আল্লাহ, আমাদের উপর এবং আমাদের জাতির উপর, আমাদের দেশের উপর আপনি খাস রহমত নাজিল করুন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, বাংলাদেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে আপনি রক্ষা করুন। বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্র এবং চক্রান্তকে আপনি নস্যাৎ করে দিন। এই জাতি সম্মিলিতভাবে যেন আমরা দেশ এবং জাতিকে আমরা সকলে এক ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকবার। আল্লাহ